আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান, হিজবুল্লাহ, হামাস, হুতি যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার হামাস শহর দখলে নিল সিরিয়ার বিদ্রোহীরা। এরপর জানিয়ে দেব মার্কিন একতরফা নীতির বিরুদ্ধে এক হচ্ছে ইরান, চীন ও রাশিয়া। আরও জানিয়ে দেব সিরিয়া সরকারের পাশে থাকার ঘোষণা হিজবুল্লাহ প্রধানের। এরপর জানিয়ে দেব লেবাননে সাদা ফসফরাস ব্যবহার করে বাফার জোন তৈরির চেষ্টা ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে সংঘাতমূলক পরিবেশের কারণে যুক্তরাষ্ট্র দায়ী বলেছে পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন। এবার হামাস শহর দখলে নিল সিরিয়ার বিদ্রোহীরা। আলেপ্পোর পর সিরিয়ার মধ্যাঞ্চলের শহর হামাও দখলে নিয়েছে দেশটির বিদ্রোহীরা। হামাস শহর থেকে সরকারি বাহিনীর সদস্যদের প্রত্যাহার করার পর এই ঘোষণা দিয়েছে বিদ্রোহীরা। ফলে অল্প সময়ের ব্যবধানে দুই গুরুত্বপূর্ণ শহর হারিয়ে বড় ধরনের চাপে পড়েছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার মিত্রদেশ রাশিয়া ও ইরান। বিবিসি জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (HTS) ও তার মিত্ররা গত সপ্তাহে দ্রুতগতিতে হামলা চালিয়ে আলেপ্পো দখল করে নেয়। লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পরপরই এ ঘটনা ঘটে। হিজবুল্লাহ আসাদের মিত্র হিসেবে পরিচিত। উত্তরাঞ্চলের আলেপ্পো দখলের পর বিদ্রোহীরা মধ্যাঞ্চলের হামাস শহরের দিকে যাত্রা শুরু করেন। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বুধবার রাতে হামাস শহরে আসার পথে আসাদ বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের বিভিন্ন সড়কে যুদ্ধ হয়। বিদ্রোহীরা কয়েক দিক থেকে হামাস শহরে হামলা চালান। বিদ্রোহীরা জানিয়েছেন, হামার কেন্দ্রীয় কারাগার নিজেদের আয়ত্তে নিয়ে তারা বন্দীদের ছেড়ে দিয়েছেন। পরে বৃহস্পতিবার বিকেলে সিরিয়ার সেনাবাহিনী হামার নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করেছে। হামা আলেপ্পো ও রাজধানী দামেস্কের মধ্যে অবস্থিত কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ শহর। মার্কিন একতরফা নীতির বিরুদ্ধে এক হচ্ছে ইরান, চীন ও রাশিয়া। চীন এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার 4 ডিসেম্বর পেজেশকিয়ান রাজধানী তেহরানে চীনের উপপ্রধানমন্ত্রী ঝাং গুজোকিংয়ের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন। খবর তাসনিম নিউজের। পেজেশকিয়ান বলেন, আমেরিকা আন্তর্জাতিক মঞ্চে একতরফা এবং স্বৈরাচারী নীতির অনুসরণ করছে। আমরা রাশিয়া এবং চীনের সঙ্গে আমাদের সহযোগিতা বৃদ্ধির জন্য দৃঢ়প্রতিজ্ঞ। ইরানের প্রেসিডেন্ট বলেন, চীন এবং ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে এবং এখন এই সম্পর্ক দুটি দেশের জন্য কৌশলগত দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, তার প্রশাসন ইরান-চীন ব্যাপক কৌশলগত সহযোগিতা চুক্তি বাস্তবায়নের জন্য কাজ করছে এবং তিনি অক্টোবর মাসে রাশিয়ার কাজানে 16তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের পার্শ্ববর্তী বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গঠনমূলক আলোচনা করেছেন। পেজেশকিয়ান তার সরকারি ওয়েবসাইটে বলেন, আমরা শি জিনপিংয়ের সঙ্গে ভালো সমঝোতায় পৌঁছেছি এবং আপনার তেহরানের সফর এই সমঝোতাগুলোর অনুসরণে চীনা সরকারের দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করে। এদিকে ঝাং গুজোকিং তার সফরকালীন ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের প্রতি শি জিনপিংয়ের আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাস্থ্য জানান। তিনি ইরানকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করেন, যা আন্তর্জাতিক মঞ্চে কার্যকর এবং গঠনমূলক ভূমিকা পালন করছে। চীনা উপপ্রধানমন্ত্রী বলেন, তার সফরের লক্ষ্য হল শি এবং পেজেশকিয়ানের মধ্যে উন্নয়নের বিষয়ে আলোচনা করা। ইরান চীনের জন্য একটি কৌশলগত এবং গুরুত্বপূর্ণ অংশীদার, ঝাং গুজোকিং উল্লেখ করে বলেন, চীন ইরানের সঙ্গে তার কৌশলগত এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক শক্তিশালী করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরও বলেন, বেইজিং তেহরানের সঙ্গে সহযোগিতায় খুশি, যা দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে একতরফা নীতির বিরুদ্ধে লড়াই করতে সহায়ক। সিরিয়া সরকারের পাশে থাকার ঘোষণা হিজবুল্লাহ প্রধানের। সিরিয়া সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহ প্রধান শেখ নাঈম কাসেম। স্থানীয় সময় বৃহস্পতিবার 4 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি রেকর্ড বক্তৃতায় এ কথা বলেন। খবর আল আরাবিয়ার।
তবে কাসেম সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে কিভাবে সমর্থন করবেন সে বিষয়ে বিস্তারিত কোনো বিবরণ দেননি। তিনি বলেছেন যে ইরান সমর্থিত যোদ্ধারা যা করতে পারে তা করবে। এই সময় সিরিয়ায় সশস্ত্র বিরোধীদের আক্রমণকে আমেরিকা ও ইসরায়েলের পৃষ্ঠপোষকতায় ও আগ্রাসন বলে অভিহিত করেছেন হিজবুল্লাহ প্রধান। তিনি বলেন, গাজায় ব্যর্থতার পর, লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার চুক্তির পর এবং সিরিয়াকে ইসরায়েলের সাথে সংঘর্ষ থেকে সরিয়ে নেয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তাই এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মাধ্যমে তারা আবার সিরিয়াকে ধ্বংস করে সাফল্য অর্জনের চেষ্টা করছে। এই গোষ্ঠীগুলো বাশার শাসনকে পতনের মাধ্যমে সিরিয়ায় বিশৃঙ্খলা ছড়াতে চায়। এছাড়া সিরিয়াকে প্রতিরোধ শিবির থেকে ইসরায়েলি শত্রুদের সাহায্যকারী শিবিরে স্থানান্তর করতে চায় তারা। রেকর্ড বক্তব্যে নাইম কাসেম আরব দেশগুলোকে খুব বিপজ্জনক, সম্প্রসারণবাদী ইসরায়েলি প্রকল্প ও পরাজিত করতে সিরিয়া সরকারের সহায়তায় আসারও আহ্বান জানিয়েছেন। লেবাননে সাদা ফসফরাস ব্যবহার করে বাফার জোন তৈরির চেষ্টা ইসরায়েলের। দক্ষিণ লেবাননের একটি অংশে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল বাহিনী। পরে দেশটির সেনাবাহিনী লেবাননের জনগণকে সেখান থেকে তাড়িয়ে মানচিত্রে লাল নো-গো জোন হিসেবে চিহ্নিত করেছে। পাশাপাশি ওই এলাকার বাসিন্দাদের সেখানে ফিরে না যেতে বলা হয়েছে। এর আগে গত মার্চ মাসে বিশেষজ্ঞরা দাবি করেন, ইসরায়েল কৌশলে সাদা ফসফরাস ব্যবহার করে জমিটিকে বসবাসের অযোগ্য করার চেষ্টা করছে। লেবাননের গবেষক আহমাদ বেদাউন এবং পরিবেশবাদী গোষ্ঠী গ্রিন সাউদার্নার্সের সংগৃহীত তথ্য অনুসারে 2023 সালের 8 অক্টোবর থেকে বিতর্কিত অস্ত্র ব্যবহার করে 918 হেক্টরেরও বেশি এলাকায় ইসরায়েল বাহিনী অন্তত 191টি আক্রমণ চালিয়েছে। মূলত 30 ডিগ্রি সেলসিয়াসের 86 ফারেনহাইট বেশি তাপমাত্রায় অক্সিজেনের সংস্পর্শে এলে সাদা ফসফরাস যুদ্ধাস্ত্র জ্বলে ওঠে এবং ফসফরাস অক্সাইডের সাথে মিশ্রিত ঘন সাদা ধোঁয়ার রেখাপাত করে টুকরোগুলো তখন জ্বলতে থাকে। ইসরায়েল দাবি করেছে যে তারা যুদ্ধক্ষেত্রে একটি স্মোক স্ক্রিন তৈরি করতে সাদা ফসফরাস যুদ্ধাস্ত্র ব্যবহার করে। তবে অধিকার গোষ্ঠীগুলো বলছে, শুধুমাত্র গাজা এবং লেবাননের যুদ্ধক্ষেত্রে নয়, জনবহুল এলাকাতেও এটি ব্যবহার করা হয়েছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। মধ্যপ্রাচ্যে সংঘাতমূলক পরিবেশের কারণে যুক্তরাষ্ট্র দায়ী, বলেছে পুতিন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতমূলক পরিবেশের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার 5 ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদলু এজেন্সি। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন ভিটিবি ব্যাংক আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে বক্তৃতায় পুতিন বলেন, সংকট থেকে বের হতে মস্কোর নতুন লজিস্টিক চিন্তা একটি অনিবার্য প্রক্রিয়া। এতে অর্থনীতি ও বাণিজ্যের বৃদ্ধি এবং ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলা করতে হবে। ইউক্রেনের সেনা অভিযান শুরুর পর থেকে ইউরোপের নিষেধাজ্ঞায় এখন এশিয়া ও আফ্রিকার সঙ্গে রাশিয়ার তেল বাণিজ্য হচ্ছে। ক্ষতিপূরণ হিসেবে রাশিয়াকে মূল্যছাড়ে বিক্রি করতে হচ্ছে জ্বালানি তেল। এশিয়া থেকে ইউরোপে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ লোহিত সাগর আর সুয়েজ খালে খরচ বেড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্য পরিস্থিতির অস্থিরতার কারণে কার্গোর পরিমাণও হ্রাস পেয়েছে। পুতিন সুয়েজ খালের উদাহরণ দিয়ে পুতিন বলেছেন, কার্গোর পরিমাণ হ্রাস পেয়েছে, এটা তার দেশের জন্য দুঃখজনক। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতমূলক পরিবেশের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রাথমিকভাবে ভূরাজনৈতিক ঝুঁকি তৈরির পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে এবং বেশ আক্রমণাত্মকভাবে মধ্যপ্রাচ্যে কাজ করছে। তিনি আরও বলেছেন যে অর্থনীতি এবং লজিস্টিক রুটগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে অনেক জাহাজ আফ্রিকা দিয়ে পাঠাতে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে এমন কোনো ব্রিক্স দেশের উপর 100% শুল্ক আরোপের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের বিষয়েও পাল্টা জবাব দিয়েছেন পুতিন। ট্রাম্পের উত্তরসূরিরা, তার রাজনৈতিক বিরোধীরা বৈশ্বিক রিজার্ভ কারেন্সি হিসাবে ডলারের মৌলিক ভিত্তিকে ক্ষুণ্ণ করার জন্য অনেক কিছু করেছে। পুতিনের অভিযোগ, বর্তমান মার্কিন সরকার ডলারকে শত্রুতার হাতিয়ার হিসাবে ব্যবহার করছে।